হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু আরপিপি কোচিং ক্লাস। আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমরা আপকামিং সব রকম কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু জিকের প্র্যাকটিস সেট করছি এবং প্রত্যেক দিন আমরা বেশ অনেকগুলো করেই এমসিকিউ প্র্যাকটিস করছি। আজকের মক টেস্ট নাম্বার 3 করব আমরা। তো সামনেই রেলওয়ে গ্রুপ ডি আসছে এবং সামনে আরও যতগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সাম আছে সব এক্সামের জন্য কিন্তু এই ভিডিওগুলো তোমাদেরকে হেল্প করবে। তো এই চ্যানেলটা পুরোপুরি তোমাদের জন্য কম্পিটিটিভ এক্সামের পারপাসে বানানো হয়েছে। তো যারা কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই চ্যানেলটা ফলো করো। আশা করছি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, কারণ এই এমসিকিউ টাইপের কোশ্চেন্সগুলো তোমরা যত কোশ্চেন অ্যান্সার বেশি করবে তত কিন্তু তোমাদের প্র্যাকটিসটা বাড়বে। তো অবশ্যই যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছ কম্পিটিটিভের জন্য সবাই চ্যানেলটা ফলো করো এবং এই ভিডিওগুলো দেখে আমাকে কমেন্ট করে জানাও তোমরা কত করে স্কোর করতে পারছো। আমি যে কটা কোশ্চেন দেবো তার মধ্যে কতগুলো করে কারেক্ট করতে পারছো। ওকে, তো একবার বলে রাখছি এই ক্লাসটা কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় 7টা থেকে থাকছে। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ক্লাসটা রাখা হয়েছে। প্রত্যেক দিন আমরা এমসিকিউ প্র্যাকটিস করছি, জিকে টপ এমসিকিউ। তো চলো আজকের মক টেস্ট নাম্বার 3 করে নিই। আগের দুটো সেট করানো হয়ে গেছে, যারা দেখোনি নতুন হলে অবশ্যই দেখে নিও, আর অবশ্যই নতুন হলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখবে চ্যানেলের অন্যান্য ক্লাসগুলোর আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও। 1 নম্বর কোশ্চেন আছে, চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বিজয়ালয় কোন রাজ্যের অধীনে প্রথম জীবনে একজন সামন্ত ছিলেন? তাহলে বলা হচ্ছে চোল সাম্রাজ্য যেটা ছিল আমাদের হিস্ট্রিতে, সেই চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে বিজয়ালয়। এই বিজয়ালয় এই চোল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার আগে তার প্রথম জীবনে কাদের সামন্ত ছিলেন সেটা জানতে চাওয়া হয়েছে। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পল্লবদের সামন্ত ছিলেন তিনি। ওকে, কোশ্চেন নাম্বার 2, 1918 সালে মহাত্মা গান্ধী কাদের সমর্থনে গুজরাটের খেদা জেলায় একটা সত্যাগ্রহের আয়োজন করেছিলেন? যে সত্যাগ্রহ আন্দোলনগুলো হয়েছিল, তো গুজরাটের খেদাতে যে খেদা সত্যাগ্রহ হয়েছিল সেটা 1918 সালে মহাত্মা গান্ধী কাদের সমর্থন করার জন্য আয়োজন করেছিলেন? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কৃষক যারা ফসলের ব্যর্থতা এবং প্লেগের মহামারী দ্বারা আক্রান্ত হয়েছিল, মানে যেসব কৃষকরা ব্যর্থ হয়েছিল, মানে ফসল ফলাতে পারেনি, ব্যর্থ হয়েছিল তাদের জন্য, এবং প্লেগের মহামারীর জন্য যারা আক্রান্ত হয়েছিল তাদের জন্য কিন্তু, মানে তাদেরকে সমর্থন করার জন্য কিন্তু মহাত্মা গান্ধী খেদা সত্যাগ্রহটা আয়োজন করেছিল। ওকে, নেক্সট বলা হচ্ছে ব্রিটিশ আমলে ভারতের গুজরাটের খেদা জেলায় 1918 সালের খেদা সত্যাগ্রহ ছিল মোহনদাস করমচাঁদ গান্ধীর পরিচালিত একটা সত্যাগ্রহ আন্দোলন। এই খেদা জেলায় কী হয়েছিল, লোকজন ফসলের ব্যর্থতা এবং প্লেগের মহামারীর কারণে ব্রিটিশদের দ্বারা আরোপিত উচ্চতর শুল্ক দিতে অক্ষম হয়েছিল। গান্ধী খেদার জনপদে কৃষকদের সমর্থন করার জন্য কিন্তু এই আন্দোলনটা পরিচালনা করেছিলেন। আর মনে রাখবে এই খেদা সত্যাগ্রহ সময় থেকেই কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলকে অ্যাকচুয়ালি সর্দার উপাধিটা দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, রায়তওয়ারি ব্যবস্থা চালু হওয়ার সময় গভর্নর জেনারেল কে ছিলেন? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লর্ড হেস্টিংস ছিলেন সেই সময়কার গভর্নর জেনারেল যখন কিনা রায়তওয়ারি ব্যবস্থাটা চালু হয়েছিল। তো লর্ড হেস্টিংসের টাইম পিরিয়ড দেখো 1813 থেকে 1823। এই গভর্নর জেনারেলের সময় কিন্তু রায়তওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল। টমাস মুনরো মাদ্রাজ প্রেসিডেন্সিতে প্রথম রায়তওয়ারি ব্যবস্থা চালু করেছিল 1820 সালে। আর রায়তওয়ারি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো দেখে নাও। 1 নম্বর বলা হচ্ছে এই ভূমি রাজস্ব, এটা একটা ভূমি রাজস্ব ব্যবস্থা। ভূমি রাজস্ব ব্যবস্থায় সরকার ও রায়তের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছিল। 2 নম্বর বলা হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্ত অনুসারে কৃষকরা জমির স্বত্ব লাভ করে এবং নির্দিষ্ট রাজস্বের বিনিময়ে প্রত্যেক কৃষকের সঙ্গে সাধারণত 30 বছরের মেয়াদে জমির বন্দোবস্ত করা হয়। 3 নম্বর বলা হচ্ছে রায়তওয়ারি বন্দোবস্তে বহু জমিদারের পরিবর্তে এক বিরাট জমিদার অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণে কৃষকদেরকে রাখা হয়। 4 নম্বর বলা হচ্ছে সাধারণ জমিদারদের তুলনায় সরকারি জমিদারিতে, মানে যে সরকারি জমিদারিটা হয় সেই সাধারণদের তুলনায় সেই সরকারি জমিদারিতে খাজনার পরিমাণটা বেশি ধার্য করা হয়, যা অনেক সময় কৃষকদের ক্ষমতার অতিরিক্ত পর্যন্ত ছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, নিম্নলিখিত কোন আর্টিকেলে অপরাধের দোষী সাব্যস্ত হয়, মানে অপরাধীদের দোষী সাব্যস্ত হওয়ার বিষয়ে সুরক্ষা, মানে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ দ্য অফেন্স সম্পর্কে বর্ণনা করা হয়েছে?
4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আর্টিকেল 20-তে এটা বলা হয়েছে। তো আর্টিকেল 20টা আমাদের কনস্টিটিউশনের কিন্তু অ্যাকচুয়ালি যে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আছে, পার্ট 3-তে আছে, যেটা ফান্ডামেন্টাল রাইটসটা হচ্ছে 12 থেকে 35 পর্যন্ত পার্ট 3-তে আছে। এই পার্ট 3-র মধ্যে কিন্তু আর্টিকেল 20 আছে, যেখানে কিনা এই প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ দ্য অফেন্স, মানে অপরাধের দোষী সাব্যস্ত হওয়ার বিষয়ে সুরক্ষা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। নেক্সট, তো এখানে আর্টিকেল 20টা লেখা আছে, বলা হচ্ছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ দ্য অফেন্স গ্র্যান্টস প্রোটেকশন এগেনস্ট আরবিট্রারি অ্যান্ড এক্সেসিভ পানিশমেন্ট টু অ্যান অ্যাকিউজড পারসন, মানে তাকে অতিরিক্ত যেন কোনো শাস্তি দেওয়া না হয় সেটা দেখা হবে। প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, মানে তার পার্সোনাল লিবার্টি এবং তার লাইফ সেফ থাকবে সেটাও দেখা হয় এখানে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 5, ভারত ও বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তিটি নিম্নলিখিত কোন সংশোধনী আইনে রয়েছে? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 100 মানে 100তম সংবিধান সংশোধনী আইন 2015 সালে কিন্তু এই ভারত এবং বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তিটা হয়েছিল। 2015 সালের 100তম সংবিধান সংশোধন আইনে ভারত ও বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি হয়েছিল। তো কি বলা হচ্ছে, 7 মে 2015 সালে ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায়, মানে লোকসভাটা নিম্নকক্ষ, তো লোয়ার হাউস বলা হয়, নিম্নকক্ষ লোকসভায় ভারত ও বাংলাদেশের মধ্যেকার স্থল সীমান্ত চুক্তি সংক্রান্ত বিল 331 ভোটের ব্যবধানে পাশ হয়, যা 1974 সালের মে মাসে দুই দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমানের মধ্যে যে চুক্তিটি সই হয়েছিল তা কার্যকরের জন্য ভারতের অনুমোদন প্রক্রিয়ার একটা অংশ। ওকে, তাহলে এই চুক্তিটা কিন্তু সই হয়েছিল 1974 সালে, সেই চুক্তিটার একটা অনুমোদন প্রক্রিয়ার অংশ কিন্তু এই অ্যামেন্ডমেন্টটা। অন্যদিকে বাংলাদেশ 1974 সালে এই চুক্তিটি অনুমোদন করে দিয়েছিল। চুক্তিটির মূল বিষয়বস্তু ছিল দুই দেশের সীমান্তে কয়েক দশক ধরে চলা বিরোধপূর্ণ এলাকা এবং ছিটমহল সমস্যা সমাধানের জন্য বড় মাপের ভূখণ্ড বিনিময় করা, মানে দুটো দেশের মধ্যে যে এলাকা নিয়ে একটা বিরোধ ছিল সেটার জন্য কিন্তু, মানে সেটা সমাধান করার জন্য একটা বড় মাপের ভূখণ্ড আদান প্রদান বা বিনিময় করা। অফিসিয়ালিভাবে ছিটমহল বিনিময় 2015 সালের 31 জুলাই মধ্যরাতের পর থেকে কিন্তু কার্যকর করা হয়। ওকে, নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 6, অর্থনীতির কোন সূত্রে উল্লেখ আছে ব্যাড মানি ড্রাইভস গুড মানি আউট সার্কুলেশন? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। তো গ্রেসামের সূত্রটাতে এটাই বলা হয়েছে, ব্যাড মানি কিন্তু গুড মানিগুলোকে সার্কুলেশন থেকে ড্রাইভস আউট করে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 7, বেনজিনের আণবিক সংকেত কি? বলে ফেলো, সবাই জানো আশা করছি। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে অপশন সি, C6H6। তো বেনজিনটাকে দেখতে অ্যাকচুয়ালি এরকম হয়, 6টা এরকম রিং থাকে, এরকম ষড়ভুজ, ঠিক আছে। তো এই প্রত্যেকটা কিন্তু কার্বন, দেখো 6টা কার্বন হলো, আর তারপরে তো হাইড্রোজেন আছে, 6টা হাইড্রোজেন আছে। নেক্সট, বেনজিন এক প্রকার জৈব যৌগ যার আণবিক সংকেত C6H6। কখনো কখনো এর সংক্ষিপ্ত রূপ PHH আকারে লেখা হয়, মানে ফিনাইল রিং বলা হয়। ওকে, বেনজিন বর্ণহীন, উচ্চ দাহ্য, মিষ্টি গন্ধযুক্ত এবং উচ্চ গলনাঙ্কের একটা তরল পদার্থ। তাহলে এটা ভৌত ধর্ম হলো বেনজিনের। ঔষধ, প্লাস্টিক, কৃত্রিম রাবার, রঞ্জক প্রস্তুত করতে বেনজিন একটা বাণিজ্যিক দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 8, নিচের কোন গ্রন্থিকে মানবদেহের মাস্টার গ্ল্যান্ড বলা হয়? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পিটুইটারি গ্ল্যান্ডকে কিন্তু মানবদেহের মাস্টার গ্ল্যান্ড বলা হয়। বলা হচ্ছে পিটুইটারি গ্রন্থি হলো অন্তঃক্ষরা গ্রন্থি, একটা এন্ডোক্রিন গ্ল্যান্ড, এবং এটা মানব শরীরে অবস্থিত, যার ওজন হচ্ছে 0.5 গ্রাম, আর এটি মস্তিষ্কের নিম্নাংশের হাইপোথ্যালামাসের নিম্নাংশ থেকে উৎপত্তি লাভ করে। এটি স্ফেনয়েড ও স্থির হাইপোফেসিয়াল ফসাতে অবস্থিত। পিটুইটারি গ্রন্থির 3টে অংশ আছে, দেখো, সম্মুখ অংশ যেটাকে আমরা অ্যান্টেরিয়ার লোব বলি, মধ্য অংশ যেটাকে আমরা ইন্টারমিডিয়েট লোব বলি, 3 নাম্বারটা হচ্ছে পশ্চাৎ অংশ যেটাকে বলা হয় পোস্টেরিয়ার লোব। আর পিটুইটারি গ্রন্থির সম্মুখ ভাগ মানে যে অ্যান্টেরিয়ার লোব থেকে 6টা হরমোন নিঃসৃত হয়। কী কী? শরীরবর্ধক হরমোন, মানে যেটাকে মানে যে হরমোনটা আমাদের শরীরের বৃদ্ধি ঘটায়। 2 নাম্বার হচ্ছে থাইরোট্রপিক হরমোন। 3 নাম্বার হচ্ছে এন্ড্রিনোকোর্টিকোট্রপিক হরমোন।
4 নাম্বার হচ্ছে ফলিকন উদ্দীপক হরমোন, 5 নাম্বার হচ্ছে লিউটিনাইজিং হরমোন, 6 নাম্বার হচ্ছে প্রোল্যাকটিন বা ল্যাক্টোজেনিক হরমোন। ওকে, তাহলে 6টা হরমোন কিন্তু আমাদের অ্যান্টেরিয়র লোব বা সম্মুখ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়। পিটুইটারি গ্রন্থির মধ্য অংশ থেকে নিঃসৃত একমাত্র, মানে খুব একটা বেশি হরমোন নিঃসৃত হয় না এখান থেকে, নিঃসৃত একমাত্র হরমোনের নাম হচ্ছে মেলানোসাইট উদ্দীপক হরমোন। আর পশ্চাৎ অংশ থেকে 2 ধরনের হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন আর অক্সিটোসিন হরমোন। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, দময়ন্তী যোশী নিচের কোন নৃত্যের সাথে সম্পর্কিত? 9 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কত্থক। তো আগে ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের ইন্ডিয়ার 8টা কিন্তু ক্লাসিক্যাল ডান্স ফর্ম আছে। এই ভারতনাট্যম, কত্থক, কুচিপুড়ি, ওড়িশি, মোহিনীঅট্টম আছে, কথাকলি আছে, শাস্ত্রীয় নৃত্য আছে, এগুলো সব, মণিপুরি আছে, এগুলো কিন্তু সবই আমাদের ক্লাসিক্যাল ডান্স ফর্ম। তার মধ্যে এই দময়ন্তী যোশী কিন্তু কত্থক নৃত্য, মানে নৃত্যের সাথে যুক্ত একজন ব্যক্তি। আর আগের দিন পড়েছিলাম সীতারা দেবী, তিনিও কিন্তু কত্থক নৃত্যের সাথে যুক্ত। নেক্সট দময়ন্তী যোশী, তো এখানে জন্ম মৃত্যু দেওয়া আছে, দেখে নিও, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়। ছিলেন একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী, যিনি প্রধানত কত্থক নৃত্যের শিল্পী হিসেবে পরিচিত। তিনি 1968 সালে নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 1970 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, অলিম্পিক পদক জেতা প্রথম ভারতীয় মহিলা কে? 10 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কর্ণম মালেশ্বরী হচ্ছে অলিম্পিকে পদক জেতা প্রথম ভারতীয় মহিলা। 2000 সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক পদক এনেছিলেন কর্ণম মালেশ্বরী। 69 কেজি ভারোত্তোলন বিভাগে 69 কেজির যে ভারোত্তোলন বিভাগ আছে সেখানে কিন্তু সব মিলিয়ে 240 কেজি ওজন তুলে তিনি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, ওয়ারাঙ্গলের বিখ্যাত কাকাতীয় বংশের যে শক্তিশালী শাসক ছিলেন তার নাম কি? 11 কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন এ, গণপতি দেব। নেক্সট, এটা একটা সাউদার্ন ইন্ডিয়ার একটা বংশ, মনে রাখবে। কোয়েশ্চেন নাম্বার 12, দক্ষিণ আফ্রিকার অ্যাম্বুলেন্স সেবার ক্ষেত্রে অবদানের জন্য 1915 সালে পেনস্টিউটের লর্ড হার্ডিঞ্জ কাকে কাইজার ই হিন্দ উপাধিতে ভূষিত করেছিলেন? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মহাত্মা গান্ধীকে। তো বলা হচ্ছে 1899 সালে বোয়ার যুদ্ধে, অর্থাৎ দক্ষিণ আফ্রিকার যে বসতকারী ওলন্দাজ এবং ব্রিটিশদের মধ্যে যুদ্ধ হয়েছিল, বোয়ার যুদ্ধ, সেই বোয়ার যুদ্ধে গান্ধীজি অ্যাম্বুলেন্স বাহিনীতে অন্তর্ভুক্ত হয়ে আহত ব্রিটিশ সৈন্যদের পরিচর্যায় নিয়োজিত হয়েছিলেন এবং সার্জেন্ট মেজর পদ লাভ করেছিলেন। তার এই সেবার জন্য লর্ড হার্ডিঞ্জ তাকে কাইজার ই হিন্দ উপাধিতে ভূষিত করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে সরকারি কর্মসংস্থানের বিষয়গুলিতে সুযোগের সমতা সম্পর্কে বলা হয়েছে? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আর্টিকেল 16। তো এটাও কিন্তু হয়ে যাবে পার্ট 3-র অংশ এবং এটা 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে থাকে, মানে ফান্ডামেন্টাল রাইটস অ্যাকচুয়ালি, মানে সরকারি বিভিন্ন চাকরির ক্ষেত্রে সবাই সমান সুযোগ পাবে, যদিও এক্সেপশন আছে, SC ST OBCর ক্ষেত্রে এক্সেপশন আছে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, নিম্নলিখিত কোন সংশোধনী আইন দ্বারা কোঙ্কনি, মণিপুরি, নেপালি ভাষাগুলোকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছিল? 14 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 71তম সংবিধান সংশোধনী আইন 1992 সালে কিন্তু এই 3টে ভাষা, মণিপুরি, কোঙ্কনি আর নেপালি ভাষাকে আমাদের অষ্টম তফসিলে যুক্ত করা হয়েছে। তো বর্তমানে আমাদের 8 শিডিউল, যেটা 8 নম্বর শিডিউল আছে, সেই 8 শিডিউলে কিন্তু 22টা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যে অরিজিনাল কনস্টিটিউশন ছিল সেখানে কিন্তু 14টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল। ওকে, তারপরে এই অ্যাড করে করে, মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে করে কিন্তু 22টা করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15, দামোদর নদের উৎপত্তি কোন রাজ্যে? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঝাড়খণ্ডে উৎপন্ন হয়েছে দামোদর নদী। দামোদর নদ ভারতের ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া একটি নদী। বলা হচ্ছে এই নদীগর্ভ সমৃদ্ধ সম্পদে পরিপূর্ণ, আর এই নদী যে বিরাট অববাহিকা তৈরি করেছে, যেখানে বড় বড় খনি ও শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। আর আগে এই নদকে বলা হতো বাংলার দুঃখ, কারণ বন্যা টন্যা হতো।
সরো অফ বেঙ্গল বলা হতো। তো এখনও কোশ্চেন আছে, তোমরা কিন্তু করবে। দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয়। গঙ্গার শাখা হুগলি নদীর উপনদী হলো দামোদর। উৎস হচ্ছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমিতে পালামৌ জেলার টরির নিকট উচ্চগিরি শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে। মোহনা হচ্ছে কলকাতার 50 কিলোমিটার দক্ষিণে হুগলি নদীতে মিলে গেছে, সঙ্গম হয়েছে আর কি। দৈর্ঘ্য 592 কিলোমিটার। ওকে, তো চলো এই ছিল আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর একটু ক্লাসগুলো সবার কাছে পাঠিয়ে দিও শেয়ার করে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশন বেলটা প্রেস করে রেখো চ্যানেলের বাকি ক্লাসগুলোর আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য। আর এই কোশ্চেন আনসারের পিডিএফগুলো ডাউনলোড করতে চাইলে আমাদের আরপিপি কোচিং ক্লাসের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। এই নামেই কিন্তু গ্রুপ আছে, তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ক্লাসে। ভালো থেকো সবাই, টাটা।